welcome back to the channel once again. I hope you guys are doing absolutely fine. তো বাইক হান্ট সিরিজের পার্ট 2তে আজকে আমি যে বাইকটা চালাবো সেটা হলো আমার বরাবরের প্রিয়, এই যে আমার কাছে চলে এসছে দ্য হন্ডা NX 500। সুমন্তদার বাইক এটা গতকাল অফিস থেকে ফেরার সময় সুমন্তদার কাছ থেকে নিয়ে এসেছি। আর সুমন্তদা বলে তোমার যত ইচ্ছা চালিয়ে নাও, তারপর ডিসাইড করো নতুন বাইক নেওয়ার আগে, কেন নতুন বাইক যখন আপগ্রেড করছি প্রত্যেকটা বাইক ভালো করে চালিয়ে নেওয়াটা খুব দরকার। আর 2024-এ যখন হন্ডা NX 500 বেরোয়, মানে রিলঞ্চ হয় অ্যাকচুয়ালি বলবো, আগে যেটা ছিল CB 500X, তখন থেকেই মাথায় এটা ছিল যে এরপরে যদি কখনো বাইক আপগ্রেড করি তাহলে এই বাইকটাই নেবো। বাট এই বছর মানে 2025-এর মার্চ এপ্রিল নাগাদ যখন KTM 390 অ্যাডভেঞ্চার নতুন করে লঞ্চ হলো উইথ লটস অফ ইলেকট্রনিক্স, তখন মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল যে হন্ডা না KTM। তো ঠিক আছে, সেই কনফিউশন খুব তাড়াতাড়ি আমি সর্ট আউট করে নেবো। আর লিস্টে আরও কয়েকটা বাইক রয়েছে, সেগুলো চালিয়ে অবশ্যই দেখবো। আজকে আকাশের অবস্থা ভালো নেই, যথেষ্ট মেঘলা করে রেখেছে। তাড়াতাড়ি বেরোই আর দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি বাইকে। প্রথম ইমপ্রেশন হন্ডার যে কোনো বাইকে তুমি ভাই বসো, প্রথম ইমপ্রেশন এটাই আসবে যে স্মুথনেস একেই বলে। 500 আমি আগেও চালিয়েছি, আমরা যখন নিরুবাইদ গেছিলাম, নিরুবাইদ থেকে ফেরার সময় অনেকক্ষণ প্রায় 60-70 কিলোমিটার আমি বাইকটাকে চালিয়েছি। তখন বাইকটা জাস্ট আমি এক্সপিরিয়েন্স করার জন্য চালিয়েছিলাম। আজকে কিন্তু আমি বাইকটাকে রীতিমতো ফিল করছি, কেন এরপর আমাকে বাইক একটা আপগ্রেড করতে হবে, সেক্ষেত্রে আমার বাইকটাকে বোঝার খুবই দরকার। আরও যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো প্রথম ইমপ্রেশনেই, সেটা হচ্ছে এর ওয়েট ম্যানেজমেন্ট। 196 কিলো কার্বোয়েট হলে, যেটা অলমোস্ট সেম হিমালয়ানের থেকেও। আমি হিমালয়ান আগে একবার চালিয়েছি আর এটাও আগে চালিয়েছি। তো সবচেয়ে ভালো হন্ডার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। মানে এত হালকা লাগবে বাইকটা তোমার, সেটা তুমি বাইকটাকে নিয়ে একটু হাঁটাও, একটুখানি ম্যানুয়ালি ঘোরাও, বা যখন তুমি সাইড স্ট্যান্ড থেকে লিফট করছো চালাচ্ছ যখন, তো আল্ট্রা লাইট লাগবে। যেটা হিমালয়ানের সঙ্গে সমস্যা, যে হিমালয়ানের ওয়েট ম্যানেজমেন্টটা এতটা পুয়ার, মানে বাইকটা 196 কিলো হলেও যেন মনে হবে তোমার একটা 250 কিলোর বাইক চালাচ্ছি আমি। নাহলে হিমালয়ান কিন্তু নো ডাউট খুবই একটা ভালো বাইক, বাট ওয়েট ম্যানেজমেন্টের দিক থেকে ভাবতে গেলে হন্ডা কিন্তু বেস্ট। এখন 4th গিয়ারে রয়েছে, অ্যারাউন্ড 78-80 কিলোমিটার্স পার আওয়ারের স্পিডে। স্মুথনেস মানে ফিলই হচ্ছে না যে আমি যেন বাইকটায় বসে আছি, জাস্ট যেন বাইকটা আমাকে স্মুথলি একদম নিয়ে যাচ্ছে, এরকম একটা যেন ফিল হচ্ছে। লাস্ট আমি এখন KTM চালালাম, KTM চালানোর পরে এই বাইকটা যখন চালাচ্ছি, এর প্রোসও বলবো কনসও বলবো, যে KTM চালানোর পরে হন্ডা চালাতে আমার কেমন লাগছে। প্রথম যেটা বলবো এর পাওয়ার ডিস্ট্রিবিউশন। KTM-এর যে ইনিশিয়াল পাঞ্চটা আছে সেটা কিন্তু এটাতে মিসিং। অবভিয়াসলি আমি তোমাদের KTM চালানোর সময় বলেছি আমি একটা ইনিশিয়াল পাঞ্চ চাইছিলাম, সেই অ্যাড্রিনালিন রাশটা চাইছিলাম, সেই র পাওয়ারটা চাইছিলাম, সেটা কিন্তু হন্ডাতে তোমরা পাবেন। হন্ডার পাওয়ার ডিস্ট্রিবিউশনটা খুবই সাটেল একটা, মানে এটা তোমাকে আস্তে আস্তে ফিল দেবে যে হ্যাঁ তুমি এখন হায়ার RPM একটা হায়ার স্পিডে চালাচ্ছ। বাট KTM-এর যে ইনিশিয়ালটা এত স্ট্রং, সেটা কিন্তু ইঞ্জিনের কথা যদি বলি তাহলে হন্ডাতে তোমরা পাচ্ছো 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল টুইন সিলিন্ডার DOHC সিস্টেমের ইঞ্জিন, যেটা প্রডিউস করে অ্যারাউন্ড 47 bhp অফ পাওয়ার আর 43 মোস্ট প্রবাবলি নিউটন মিটার অফ টর্ক। আর যদি KTM-এর কথা বলি, KTM-তে তোমরা পাচ্ছ 4 স্ট্রোক 4 ভালভ LC4C ইঞ্জিন উইথ লিকুইড কুল সিস্টেম, আর যেটা প্রডিউস করে অ্যারাউন্ড 46 bhp অফ পাওয়ার আর 39 নিউটন মিটারস অফ টর্ক। তো পাওয়ার ফিগারের দিক থেকে কম্পেয়ার করলে অলমোস্ট সেম। হন্ডার টর্কটা একটু বেশি, অ্যারাউন্ড 3-4 নিউটন মিটার বেশি হবে, বাট পাওয়ার ফিগার অলমোস্ট সেম। বাট ওই ইঞ্জিন রিফাইনমেন্টের যদি কথা বলি তাহলে কেউ টক্কর দিতে পারবে না বস, হন্ডাকে ইঞ্জিন রিফাইনমেন্টে কেউ টক্কর দিতে পারবে না। যে প্রাইস রেঞ্জে এই বাইকটা আসে, এই বাইকটার পাওয়ার ফিগার যদি আরও 10 bhp, অ্যাটলিস্ট 10 bhp যদি আরও বাড়ানো যেত, মানে এটা আছে এখন 47 bhp, অ্যারাউন্ড যদি 57 কি 60 bhp-র কাছে পাওয়ার ফিগার রাখতো আর 50 নিউটন মিটার অ্যাভারেজ যদি টর্ক রাখতো, তাহলে আমার মনে হয় না এই বাইকটাকে বিট করার মতো, এই বিলো 500cc সেগমেন্টে এই বাইকটাকেও বিট করতে পারতো। এবং যে প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়াতে সেল হচ্ছে, সেটা ভেবেই KTM আসার পর অনেকেই যারা হয়তো আমার মতো ভেবেছিল হন্ডা নেবে, হন্ডা NX 500 নেবে, তারা কিন্তু
রিকনসিডার করছে যে ভাই আমি 7 লাখ টাকা পর্যন্ত খরচা করবো অন রোড, প্রায় 6.87 লাখসের কাছাকাছি বাইকটা আসে। সেটাই মেন ফ্যাক্টর বারবার আমার মাথায় কাজ করছে যে আমি এখন 7 লাখ টাকা খরচা করব, যে যে ইলেকট্রনিক্সগুলো বা যে যে সেফটি ফিচার্সগুলো দরকার এই বাইকটায়, তার মধ্যে বেশ কিছু জিনিস ল্যাক করছে। আবার এটাও মাথায় থাকছে যে যত বেশি ইলেকট্রনিক্স তত বেশি খারাপ হওয়ার চান্স, তত বেশি মেনটেনেন্স একটা মাথায় কাজ করে। বাট 7 লাখটা একটু হলেও কি টু মাচ নয়? এই বাইকটাই এই পাওয়ার ফিগার নিয়ে যদি অ্যারাউন্ড 5 লাখস কি ম্যাক্সিমাম 5.5 লাখসের মধ্যে সেল করতো ইন্ডিয়াতে হন্ডা, তখন এই বাইকটার কম্পিটিটার কিন্তু ধারে কাছে কেউ আসতো না, মানে লিটারালি কেউ আসতো না। এই বাইকটা যা স্মুথনেস এবং রিলায়েবিলিটি হন্ডার তো পাচ্ছই। আমাদের হন্ডা হাইনেসে কি হয়, এই যে দেখো ট্র্যাকশন কন্ট্রোল, জানি না ক্যামেরাতে আসছে কিনা, একটা সিঙ্গেল সুইচও অন অফ করা যায়, হাইনেসেও করা যায়। কিন্তু কি হয়, সেটা যদি বাইক আমি অফ করি তাহলে আবার আমাকে সেটা রিসেট করতে হয়, মানে এটা থাকে না। সেটা এনএক্সে কিন্তু সেই প্রবলেমটা নেই। তুমি যদি একবার ট্র্যাকশন কন্ট্রোল অফ করো, এটা অফই থাকবে, আবার তুমি অন করলে অন হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি অবজার্ভ করলাম, সেটা হচ্ছে এই বাইকটাকে যখন আমি 6 গিয়ারে অ্যারাউন্ড 4.5 থেকে 5,000 RPM এ নিয়ার অ্যাবাউট 100 km/h স্পিডে চালাচ্ছি, তখন কিন্তু বাইকটায় আমি কোনো ভাইব্রেশন ফিল করছি না, সেটা ফুটপেক্সে হোক কি হ্যান্ডেল বারে হোক। বাট এই বাইকটায় যখন আমি 4th গিয়ারে অ্যারাউন্ড 4.5 থেকে 5,000 RPM এ নিয়ার অ্যাবাউট 80 to 90 km/h চালাচ্ছি, তখন কিন্তু আমার লেফট ফুটপেকে আমি একটা মাইনার ভাইব্রেশন ফিল করতে পারছি এবং হ্যান্ডেল বারেও সামাও ফিল হচ্ছে। চলো এখন 6 গিয়ারে আছে অ্যারাউন্ড 80 km/h। আমি একবার একটু গিয়ার ডাউন করি, 4th গিয়ারে এলাম এবং এখন 4000 RPM, 5000 RPM, 80 স্পিড। আর একটু স্পিড দিই, হ্যাঁ আমি আমার লেফট ফুটপেকে ভাইব্রেশন ফিল করতে পাচ্ছি এবং হ্যান্ডেল বারেও ভাইব্রেশন ফিল করতে পাচ্ছি গ্লাভস পরা অবস্থাতেও। যেই আমি 5th গিয়ার লাগালাম অনেকটা কমলো ভাইব্রেশন, অনেকটাই কমলো। আর যখন আমি 6th গিয়ার লাগালাম, গন। তার মানে যদি আমি বলি এই বাইকটার আইডিয়াল রাইডিং স্পিড যদি কিছু হয়, তাহলে সেটা হচ্ছে 6 গিয়ারে 5000 RPM এ 100 থেকে 110 km/h যদি তুমি বাইকটা চালাও, তাহলে বাইকটা তোমাকে সবচেয়ে ভালো পারফর্ম করবে, মানে মাইলেজের দিক থেকে শুরু করে হোক বা রাইডিং কমফোর্টের দিক থেকে শুরু করে হোক। আমি যদি আরেকটু থ্রটেল দিই, কারেক্ট, আবার ভাইব্রেশন এলো। আমি ফুট থেকে যথেষ্ট ভালো ভাইব্রেশন ফিল করতে পারছি, যথেষ্ট ভালো। মাইলেজের কথাটা যখন তুললামই, তাহলে এটাও বলে দিই যে হন্ডা ক্লেম করছে যে তোমরা যদি বাইকটাকে যেভাবে আমি বললাম, মানে 5000 RPM এ যদি 110 থেকে 120-র মধ্যে চালাও, ক্রুজ করো, তাহলে তোমরা নিয়ার অ্যাবাউট 30 to 35 km/h পর্যন্ত মাইলেজ পেতে পারো, যেটা কিন্তু এই সেগমেন্টে, মানে যদি আমি কম্পেয়ার করি হিমালয়ান বা কেটিএম এর সঙ্গে, তাহলে অনেকটা বেশি। কেটিএম এ নিয়ার অ্যাবাউট 25 to 27 km/h মাইলেজ এক্সপেক্ট করতে পারো, আর হিমালয়ানে নিয়ার অ্যাবাউট 30। তো কেটিএম হিমালয়ান মোরালেস সেম। সেক্ষেত্রে হন্ডা কিন্তু অন অ্যান অ্যাভারেজ 30, আমি বলছি সেখান থেকে 30 to 35 km/h পর্যন্ত তোমরা মাইলেজ এই বাইকটা থেকে বার করতে পারো। এবার আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সাসপেনশন সেট আপ কার ভালো। তো হন্ডাতে তোমরা পাচ্ছ প্রিমিয়াম শোভার 41 mm এর আপসাইড ডাউন ফোক্স, আর কেটিএম দিচ্ছে WP এপেক্সের 43 mm আপসাইড ডাউন ফোক্স। বাট there is always a but, and what is that? That is suspension travel. হন্ডাতে সাসপেনশন ট্রাভেল অনলি 150 mm পাচ্ছ, আর কেটিএমে সেক্ষেত্রে তোমরা সামনে পেছনে দুদিকেই 200 mm এর সাসপেনশন ট্রাভেল থাকছে। মোস্ট প্রবাবলি সামনে 200, পেছনে 205 এরকম কিছু একটা আছে। দুটোতেই রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক সাসপেনশন, আর ফ্রন্টে হচ্ছে আপসাইড ডাউন ফোক্স। যদি সাসপেনশনের কথাই বলছি, তাহলে আবার আমি হিমালয়ানকে ফিরিয়ে আনছি। এই তিনটে যে ব্র্যান্ডের কথা চলছে, যে তিনটে ব্র্যান্ড আমার উইশ লিস্টে সবচেয়ে উপরে ছিল, মানে কেটিএম, হন্ডা আর হিমালয়ান, তার মধ্যে যদি সবচেয়ে ভালো সাসপেনশন কারুর হয়, তাহলে সেটা হচ্ছে হিমালয়ানের।
সেক্ষেত্রে আবার হিমালয়ানকে কেউ বিট করতে পারবে না। সাসপেনশন সেটআপে হিমালয়ান কিন্তু যথেষ্ট স্মুথ, মানে এই যে আমি ব্রেকটা মারছি, এই যে ড্যাম্পিংটা, এটা কিন্তু তোমরা হিমালয়ানে অনেক ভালো স্মুথ ফিল করতে পারবে। তো সাসপেনশনের ক্ষেত্রে আমি প্রথমে রাখবো হিমালয়ানকে, তারপরে রাখবো কেটিএমকে, তারপরে রাখবো হন্ডাকে। আমি বলছি না খারাপ, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। যেহেতু এটাকে এডিভি হিসেবেই আমরা কনসিডার করছি, সেক্ষেত্রে যদি আমরা অফরোড করতে চাই, সেখানে কিন্তু কেটিএম বা হিমালয়ান অনেকটা ফার বেটার পারফর্ম করবে দেন কম্পেয়ার টু হন্ডা। এটা পিওরলি ট্যুরিং যারা করো, লং ট্যুর করবে, মানে দিনে 800 কিলোমিটার, 1000 কিলোমিটার, 1200 কিলোমিটার, কিচ্ছু ম্যাটার করবে না, এত স্মুথ, এত ভালো পারফর্ম করবে বাইকটা। বাট একটু মিডিয়াম অফরোড কি মিডিয়াম টু হার্ডকোর অফরোডের দিকে যদি কনসিডার করা যায়, তাহলে কিন্তু হন্ডা অতটাও ভালো পারফর্ম করতে পারবে না। লেটস টক অ্যাবাউট দ্য ব্রেকিং। ও নাইস, দারুণ বাইট আছে। আর তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে হন্ডা NX500 আছে ডাবল ডিস্ক, পেটাল ডিস্ক আছে 296 mm এর মোস্ট প্রবাবলি, বাট ডাবল ডিস্ক আছে উইথ ডুয়াল চ্যানেল ABS। সামনের ডিস্কটা হচ্ছে 296 mm আর পেছনেরটা মোস্ট প্রবাবলি 240 mm এর, যেখানে KTM এ হচ্ছে 320 mm এর ফ্রন্ট ডিস্ক আর 240 mm এর রিয়ার ডিস্ক উইথ ডাবল চ্যানেল ABS। বাট KTM এ সিঙ্গেল ডিস্কের সেট আপ আর NX500 হচ্ছে ডুয়াল ডিস্কের সেট আপ আছে, তাই জন্য এর বাইকটা অনেকটা বেশি বেটার। বাট KTM এর ব্রেকিং সিস্টেম আমার যথেষ্ট ভালো লেগেছে, মানে সিঙ্গেল ডিস্ক কনসিডার করলে যথেষ্ট ভালো। আর একটা যেটা কথা বলি, হিটিং ইস্যু। KTM 390 যখন আমি 150-140-তে চালাচ্ছিলাম রাইডিং প্যান্টস ছাড়াই, তো হিট কিন্তু সেভাবে আমি ফিল করিনি। বাট হন্ডাতে কিন্তু হিটিংটা বেশ ফিল হচ্ছে আমার দুদিকের পাতেই আমি বেশ ভালো হিটিং ফিল করতে পারছি। সেটা একটা ম্যাটার, এটা আমাকে সুমন্তদাও বলেছিল যে হিটিং ভালো মতো আছে বাইকটা। রাইডিং পশ্চার আর কমফোর্টের যদি কথা বলি, তাহলে KTM চালানোর পরে হন্ডা কিন্তু কমফোর্টের দিক থেকে আমার 10 on 10 লেগেছে। KTM এর যে সমস্যাটা, KTM এর সিটটা অনেকটা ন্যারো, দুটো বাইকেরই সিট হাইট মোস্ট প্রবাবলি 830 mm সেম, বাট কি KTM এর যেহেতু ন্যারো, তাই তোমাদের অ্যাক্সেস পেতে, মানে গ্রাউন্ডে পা পেতে খুবই সুবিধা হবে। সেটা আমার ক্ষেত্রে, হন্ডার ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স লাগছে না। হন্ডার সিটটা একটু মোটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল, মানে লং ট্যুরিংয়ের ক্ষেত্রে যদি KTM 390 ভার্সেস হন্ডা NX500 করতে হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি হন্ডা NX500 ইজ দ্য উইনার। কেন এর সবচেয়ে ভালো কথা, এর পিলিয়ন কমফোর্টও যথেষ্ট ভালো, যেটা KTM এ হয়তো 0 নয় মাইনাসে দেওয়া উচিত। রাইডিং পশ্চারের যদি কথা বলি, KTM আমার একটু নিচু লাগলো, আমার সামাও মনে হচ্ছিল যেন একটু উঁচু হলে ভালো হয়, সেক্ষেত্রে হয়তো আমাকে হ্যান্ডেলবার রাইজার কনসিডার করতে হবে। হন্ডার ক্ষেত্রে আমার যে সিটিং পশ্চারটা আসছে সেটা কিন্তু একদম পারফেক্ট, এখানে রাইজার না আনার কোনো মানে হয় না, এর হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট। আচ্ছা, ওয়েবলিং ইস্যু টেস্ট করা যাক নাকি? চলো, এখন আমি রয়েছি 4th গিয়ারে 4000 RPM এ। নোপ, স্টিল নো 48, 38, 37 না, যথেষ্ট ঠিক আছে। আর দেখো জিনিসটা পুল করছে, দেখছো? আর একটা যেটা বলতে ভুলে গেছি, প্রথমেই বলা উচিত ছিল, লো এন্ড টর্ক ভাই কেউ হারাতে পারবে না, না KTM না হিমালয়ান। আমরা সবাই জানি KTM এ একটা স্টল হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, মানে তোমাকে একটু হাই RPM এ বাইকটাকে চালাতে হবে, ওটাই KTM এর নেচার, সেটা কিন্তু হন্ডায় নয়। হন্ডায় তুমি আরেকটা জিনিস দেখা যায়, এখন 4th গিয়ারে আসি তো, চলো আমি একটু স্পিড ডাউন করি। দেখো 50, 40, 35, আমি 5th গিয়ার লাগালাম, 6th গিয়ারও লাগালাম, ক্লাচ ছাড়লাম, আরামসে পুল করে নিল। দেখো কি সুন্দর পুল করছে, 35-এ চলে গেছিলো 6th গিয়ারে, কি আরামসে পুল করলো। দেখো এটাই হচ্ছে ভালো, যে হন্ডার লো এন্ড টর্ক KTM আর হিমালয়ের থেকে ফার বেটার। এবার এটাকে একটু পুল করে দেখা যাক যে কতটা ওঠে বাইকটা, কতটা সহজে, কতটা হাই স্পিডে যায়, একটু দেখা যাক।
ভাইব্রেশন তো আছে, আমি দেখতে পাচ্ছি 120 ক্রস করলেই রীতিমতো ভাইব্রেট হচ্ছে হ্যান্ডেল বার আর ফুট পেক্স। আবার সিগন্যাল চলে এলো, একটু খালি রাস্তা পাচ্ছি না। রবিবার ভেবেছিলাম রাস্তাঘাট খালি হবে, একটুখানি চালিয়ে দেখা যাবে ভালো করে বাইকটা। দাঁড়াও, এই ট্রাকগুলোকে কাটিয়ে বেরোই। চলো, এটাই যদি কেটিএম হতো না, আমি এতক্ষণে হয়তো রকেটের মতো বেরিয়ে যেতাম। আমি যে বললাম হন্ডা একটু স্লোলি পিক আপটা নেয়, স্লোলি। হ্যাঁ, এই জায়গাটাতে আমি যতবার যাই আমার খুব ভালো লাগে। এই জায়গাটাতে যাওয়া মানেই তো কোথাও ঘুরতে যাওয়া। সো আজকে তো কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে শুধু চালাচ্ছি। আমার দেখা যাক, আমার প্রিয় একটা বাইক যদি কেটিএম না বেরোতো হয়তো এটাই নিতাম। এটা শুনে ভেবে নিও না যে আমি এটাকে একদমই কনসিডার করছি না, আমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতেও পারে। সেটা শিওরলি বলতে পারছি না। এখনও পর্যন্ত বলবো কেটিএম দৌড়ে অনেকটা এগিয়ে আছে। তো এরপরেও আমাকে আরও কয়েকটা বাইক চালাতে হবে, আমাকে দেখতে হবে, তারপরেই আমি ডিসাইড করব ফাইনাল। কেন আমি যখন হাইনেস কিনেছিলাম না, এত কিচ্ছু ভাবিনি তখন যে এত রাইডিং করব, ব্লগিং করব, এই সমস্ত কোনো প্ল্যানই ছিল না, মাথায় ছিল না। জাস্ট একটা বাইক কিনতে হবে। হ্যাঁ, ইচ্ছা ছিল যে ট্যুর করব। তো আমি 2-3টে বাইকই টেস্ট রাইড নিয়েছিলাম। আমার এখনও মনে আছে আমি প্রথম টেস্ট রাইড নিয়েছিলাম মেটিয়ার 350। তারপর হ্যাঁ না, 3টে নয়, 2টোই টেস্ট রাইড নিয়েছিলাম, মেটিয়ার 350 আর হাইনেস 350। আর হাইনেস চালানোর পর রয়্যাল এনফিল্ড আমি জাস্ট আমি মনেই হয়েছিল যে কোনো মানে হয় না, মানে হন্ডা চালিয়ে এতটা ভালো লেগেছিলো। আরে গৌ মাতা, সাইডে দাঁড়াও। ওইটা গৌ মাতা নয়, এটা একটা ষাঁড়, সরি। তো যাই হোক, হন্ডা চালানোর পরে একদম মাথা দিয়ে আছে হন্ডাটাই নেবো। আর দেখতেও এত ভালো লেগেছিলো গাড়িটা, বসেও আরাম ছিল। তো সেইটা কিন্তু এবারে করব। এবারে আমি চাইছি একদম ভালোভাবে রিসার্চ করে সময় নিয়ে একটা সিদ্ধান্ত নিতে, এবং তার জন্য যদি একটু সময় লাগে সেটা আমি নেব। তারপরে আমি ডিসাইড করব যে এরপরে যে বাইকটা আপগ্রেড করব সেটা কি হতে চলেছে। আর তোমরা যারা ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই, তোমাদের সাপোর্টটা অনেকই দরকার। এই মোটো ব্লগিং জিনিসটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা কাজ, প্রচুর খরচা। ঘুরতে যাওয়ার ট্যুরের খরচা তো রয়েছে, তার সাথে গ্যাজেটের খরচা, বাইকের মেনটেনেন্স। তো যদি ভিডিওগুলো ভালো লাগে, ইউজফুল মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। অলমোস্ট 100-120 কিলোমিটার মতো বাইকটা রাইড করলাম। এবার ফাইনাল একটা ডিসিশনে আসতে হবে। ওভারঅল স্পেক সম্বন্ধে তোমাদের বললাম, কিছু কিছু জিনিস যেগুলো বলিনি সেগুলো একবার চট করে বলে দিই। যেমন যারা আমার মতো, আমার হাইট 5'8", তো 5'8-5'9"এর জন্য এই যে উইন্ডস্ক্রিনটা আছে, এটা কিন্তু নন অ্যাডজাস্টেবল। স্ক্রিনটা যথেষ্ট ভালো, উইন্ডব্লাস্ট এভাবে আসবে না। আর রাইডিং কোয়ালিটি তো নো ডাউট খুবই ভালো। কেটিএম এর সাথে যদি কম্পেয়ার করি, কেটিএম যে প্রাইস পয়েন্টে আসে, মানে অন রোড অ্যারাউন্ড 435-এর কাছাকাছি এখন আসছে। আর সেই জায়গায় হন্ডা NX 500 তোমার চলে আসছে অলমোস্ট 6.8 কি 7 লাখের কাছাকাছি। তো প্রায় 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো একটা ডিফারেন্স। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কী কী পাওয়া যাচ্ছে আর কী কী পাওয়া যাচ্ছে না সেটা একবার বলি। ইলেকট্রনিক্সের দিক থেকে যদি কথা বলি, এখনকার যে সমস্ত বাইকগুলো বেরিয়েছে তাতে যে সমস্ত ইলেকট্রনিক্স বা সেফটি ফিচার্সগুলো দেওয়া হচ্ছে সেগুলো অনেক কিছুই কিন্তু NX 500-এ নেই। কি কি আছে? শুধু সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল আছে, কোনো রাইডিং মোডস নেই, কুইক শিফটার নেই, কর্নারিং ABS নেই। এবং এই যে ফিচার্সগুলো আমি বলছি সেগুলো কিন্তু KTM-এ রয়েছে। সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, সুইচেবল ABS, রাইডিং মোডস, 3খানা রাইডিং মোডস তোমরা KTM-এ পেয়ে যাবে। তার সাথে পেয়ে যাবে কর্নারিং ABS আর ক্রুজ কন্ট্রোল। আর অ্যাক্সেসরিজের যদি কথা বলি, তাহলে হন্ডাতে কিন্তু কোম্পানি ফিটেড কিছুই আসে না। KTM-এ সে তুলনায় ক্র্যাশ গার্ড থেকে শুরু করে ব্যাস প্লেট, নাকেল গার্ড সব কিছুই দিয়ে দেয়। এখানে যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো দেখা যাচ্ছে, যেমন ক্র্যাশ গার্ড,
ব্যাশ প্লেট, এগুলো সবই কিন্তু আফটার মার্কেট লাগানো। এটাই ছিল মেন একটা কম্পারিজন ভিডিও, যেখানে আমি NX 500 চালালাম। এরপরে আরও কয়েকটা বাইক চালানোর ইচ্ছা রয়েছে। আরেকবার হিমালয়ান চালাতে হবে, আমি আগে অলরেডি চালিয়েছি, আরেকবার ফাইনালি চালাবো। আরও যে দুটো বাইক আমি ভেবেছি চালাবো, তার মধ্যে হচ্ছে বেনেলি TRK 502X নতুন মডেলটা, আর হচ্ছে ট্রাম্পের স্ক্র্যাম্বলার 400 XC যে নতুন মডেলটা বেরোলো উইথ ক্রস স্পোক হুইল। তো এই তিনটে বাইক চালানোর পরেই আমি ফাইনাল ডিসিশন নেবো। যদিও মনে মনে আমি ঠিক করে রেখেছি, তোমরা বুঝতেই পারছো আমার কথাবার্তায়, যে KTM এর প্রতি আমার একটা আলাদা টান চলে এসছে। KTM অ্যাডভেঞ্চার 390 চালানোর পরে আমার মনে হয় না KTM কে কেউ এই মার্কেটে বিট করতে পারবে, যে প্রাইস রেঞ্জে যে সমস্ত ফিচার্স অফার করছে। তো যাই হোক, ওই তিনটে বাইকও খুব তাড়াতাড়ি চালাবো, দিয়ে ফাইনাল ডিসিশন নিয়ে ইচ্ছা আছে এই মাসের মধ্যেই বাইকটা বুক করা। ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, যেখানে আমি চালাবো আর একটা নতুন বাইক। চলো সবাই ভালো থেকো, টাটা।